সাহসীদের মধ্যে সরু সড়ক নিলাম। কে শেষ পর্যন্ত ধরে রাখবে আমরা দেখব। কে 65 কেজি সোনার বেল্ট কেড়ে নিতে পারে। আসুন অপেক্ষা করি এবং দেখি। আসুন একটি উষ্ণ হাততালি দিয়ে শুরু করা যাক। নীল সাইড প্লেয়ার আছে জাপানের এক ক্ষমতাধর মানুষ, ইউকি মিওয়া। আসুন আমরা একটি দয়া করে লাল রঙের খেলোয়াড় চিনতে এসেছি, লি টিংডং। নীল দলের খেলোয়াড় ইউকি মিওয়া, 25 বছর বয়স, জাপান, উচ্চতা 170 সেমি, পেশাদার রেকর্ড 29 গেম, 19টি জয় এবং 1টি ড্র। লাল খেলোয়াড় লি টিংডং-এর বয়স 31 বছর, চীন, উচ্চতা 158 সেমি, পেশাদার রেকর্ড 14টি লড়াই এবং 11টি জয়। এই খেলার রেফারি হিসেবে কাজ করেন তিনি ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। হ্যালো শ্রোতা বন্ধুরা, ইমেই লিজেন্ডস ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগতম। এটি একটি 65 কেজি রেস। লাল খেলোয়াড় লি টিংডং, নীল বর্গক্ষেত্র ইউকি মিওয়া। এই লি টিংডং-এর উচ্চতা আমরা জানি এটি 8 সেন্টিমিটার বেশি হওয়া উচিত। এই সাইড কিকটি অতীতের সান্ডা কৌশলগুলির সাধারণ, এখন তাকে ফ্রি ফাইট রিংয়ে দেখা বিরল। এই লি টিংডং সান্ডা খেয়েছে এবং মুয়ে থাই এর প্রশিক্ষণের পটভূমি, তাই তার টেকনিক্যাল সিস্টেমে এই ধরনের সান্ডা নিজেই। সাইড কিকিংয়ের জন্য এখনও কিছু কৌশল রয়েছে। লি টিংডং-এর প্রথম রাউন্ডের শুরুটা দেখুন। মাঠে তিনি বেশ সক্রিয় ছিলেন। আপনি এই ভারী ঘুষির সিরিজ দেখতে পাচ্ছেন, পরপর একটি ছোট সংমিশ্রণ। এটি একটি দুঃখজনক বিষয় যে এটি শক্ত বলে মনে হয় না। এই সংমিশ্রণ দৃশ্যে দেখা গেছে দর্শক আরও সক্রিয় বলে মনে হচ্ছে, তবে জাপানি খেলোয়াড় হিসেবে তিনি শক্তভাবে রক্ষা করেছিলেন। এবং লি টিংডং-এর ঘুষিগুলি দেখুন, সবাই তার প্রতিরক্ষামূলক বাহুতে আঘাত করেছিল। সুতরাং এই কম্বিনেশন পাঞ্চ এখনই জাপানি খেলোয়াড়দের ওপর চাপ আসলে তেমন নয়। ঠিক আছে, এটি সরাসরি মুখে লাথি। আপনার পা আপনার মুখে লাথি মারার পরে আরও নড়াচড়া হওয়া উচিত। দুর্ভাগ্যক্রমে এই পদক্ষেপটি কেবল অন্য পক্ষকে এগিয়ে যাওয়া থেকে বিরত রেখেছিল। যুদ্ধ শুরু করার জন্য আর কোনো পদক্ষেপ নেই। এই মুহূর্তে জাপানি খেলোয়াড় ইউকি মিওয়া একটি হাই সুইপ কিক আছে। এটি আমাকে প্রাক্তন কে বিয়োগ এক জাপানি তারকা মাসাতো মোসাতোর কথা মনে করিয়ে দেয়। তাদের দুজনের চাবুক পায়ের গতিপথ ঠিক একই। কথিত আছে যে ইউকি মিওয়ার প্রতিমা মাসাতো ম্যাজিক যুদ্ধের খেলা দেখার পর তখনই তিনি অবাধ লড়াইয়ের প্রশিক্ষণে নিয়োজিত হন, তাই তার নড়াচড়া কর্মের গতিপথের পরিপ্রেক্ষিতে এখনও দৈত্য যুদ্ধের কিছু অনুকরণ রয়েছে। এটা আক্রমণ করার সময় একটি লেগ মেথড ব্লকিং। এই মিওয়া ইউকি তার ভারসাম্য হারাতে দিন। এই প্রথম রাউন্ড এর প্রথম 2 মিনিট উভয়েরই আক্রমণ এবং প্রতিরক্ষা রয়েছে। লি টিংডংকে একটু বেশি সক্রিয় দেখাচ্ছে লি টিংডং এর বিপরীত। সুতরাং তার ফোরহ্যান্ড, সামনের হাত থেকে হস্তক্ষেপ এবং পেছনের পায়ের মাঝের সুইপ আরও ঘন ঘন ঘটনা ঘটে। এই দুজন যেভাবেই হোক একই সময়ে বেরিয়ে এসেছিলেন। এই লি টিংডং হল সংমিশ্রণ পাঞ্চগুলির আরেকটি সেট। একে অপরের সাথে লড়াই করার জন্য মুষ্টি একত্রিত করুন। চলুন দেখে নেওয়া যাক। এই সুরক্ষায় আছেন এই জাপানি খেলোয়াড়। অস্ত্রগুলি আরও সুরক্ষিত বলে মনে হচ্ছে, আর লি টিংডং লম্বা, সুতরাং এটি আপনার নিজের হাত বলে মনে হয়। এটা এত বেশি নয়, 2 হাতের ডিফেন্স একটু কম। আসুন দেখা যাক জাপানি খেলোয়াড়রা উঠে আসে। সাধারণত আমরা জানি জাপানি খেলোয়াড়দের স্টাইল তুলনামূলকভাবে আঠালো। আসুন এটি একবার দেখে নেওয়া যাক। আমরা জাপানি খেলোয়াড়দের নড়াচড়া দেখেছি। আপনি একটি বিশেষ নিম্ন লাথি দেখতে পাবেন। এটি বিশেষ ভারী দেখাচ্ছে না। আমি এই জাপানি খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছি। পাঞ্চিংয়ের জন্য তার আরও ল্যান্ডিং পয়েন্ট রয়েছে। মাথা ছাড়াও পেটের অনেক আঘাত আছে। হ্যাঁ, এবং ক্রিয়াগুলির ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে বেশি। তুমি দেখছো সে সেখানে থাকতে পারে। লি টিংডং যখন আক্রমণ করছিল সে তার মাথা রক্ষা করতে সক্ষম হয়েছিল। একই সময়ে এই পা লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। আমাদের লি টিংডং পূর্ববর্তী প্রশিক্ষণের অভিজ্ঞতা, 1 বছর ধরে তিনি প্রশিক্ষণ নেননি। এই এমন একজন খেলোয়াড় যিনি একসময় পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও তিনি 20 বছর বয়সে অবসর গ্রহণ করেন, তিনি এবার
প্রস্তুতির জন্য আর মাত্র 2 মাস সময় আছে, তাই মনে হয় আমরা ঘটনাস্থলে তাকিয়ে আছি। লি টিংডংয়ের কর্মকাণ্ড, খেলার কিছু প্রতিক্রিয়া সহ। এটা একটু অগোছালো লাগছে। এটা সহজ ছিল না। মাত্র 2 মাসের প্রশিক্ষণ। এটা সহজ নয়। আপনি দেখুন, এটি আসলে এই আক্রমণের গ্রুপের মধ্যে রয়েছে। এটা সত্য যে অনেক বক্সিং আক্রমণ হয়, তবে খুব বেশি কার্যকর হিট নেই। ডান দিকে তারা দুজন একই সময়ে ঘুরে ঘুষি মারার একটি সেট লড়াই করেছিল। ঘুরে দাঁড়ান এবং আপনার মুষ্টিবদ্ধ চাবুক মারুন। ম্যাচটি তৎক্ষণাৎ দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে। সাধারণভাবে বলতে গেলে কখনো কখনো প্রতিযোগীদের প্রথম রাউন্ডে মিলিত হয়। দুজন খেলোয়াড় যারা খুব বেশি পরিচিত নয়। প্রথম রাউন্ডে তারা একে অপরকে পরীক্ষা দেবে। এই দ্বিতীয় রাউন্ডে বেয়ানেটের জন্য লড়াই হতে পারে। আমার একটা উদ্বেগ আছে। প্রথমটি এই লি টিংডংয়ের কারণে। 1 বছর ধরে তিনি প্রশিক্ষণ নেননি এবং পুনরুদ্ধারের সময় তুলনামূলকভাবে কম। দ্বিতীয় বিষয়টি হল কারণ আমরা জানি জাপানি খেলোয়াড়দের খেলার শৈলীর সমস্ত বৈশিষ্ট্য, ছন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুলনামূলকভাবে শক্তিশালী। প্রায়শই তৃতীয় খেলায় তারা আরও কঠোর লড়াই করে। তাই লি টিংডংয়ের পিছনে আমার পারফরম্যান্স, তার ফিটনেস নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। আপনি দেখুন, এই মুহূর্তে এই 3 চাকার ইউকির পরপর বেশ কয়েকটি নিচু পা রয়েছে, ঠিক যেমনটি কোচ ডং বলেছিলেন। সেই সময়ে ম্যাজিক রোব লড়াইয়ের লোসুইপ লেগের ধরন টিপিক্যাল। এটি তখনকার KX স্টার ম্যাজিক ফাইটের সাথে খুব মিল রয়েছে। সে আমাদের সান্ডা থেকে আলাদা। এটি মুয়ে থাইয়ের লাথি মারার ধরন থেকেও আলাদা। প্রশস্ততাও বড়, আর প্রাণঘাতী অবস্থা খুবই শক্তিশালী। জাপানি খেলোয়াড়দের লাথি দেখুন, সাধারণত আন্দোলন খুব ছোট হয়, আর দেখবেন যখন সে তার পা থেকে বেরিয়ে আসে, ক্রোচটি এই মূল অংশটি অন্তর্ভুক্ত করে। সে খুব ভালো নিয়ন্ত্রণ করে। এটা খুব বেশি দূরে হবে না। আমরা অনুভব করি যে একটি উপরিউক্ত চেহারা। মুয়ে থাই যোদ্ধাদের থেকে সবচেয়ে বড় পার্থক্য তখনই মুয়ে থাই এই লৌকিকটি লাথি মারে। শরীরের উপরের অংশটি বৃহত্তর কোণে পিছনে হেলে যায়, আর তার শরীরের উপরের অংশ আরও খাড়া। হ্যাঁ, এবং তার পায়ের প্রশস্ততা, এটি তির্যকভাবে উপরের দিকে চলে গেছে। ক্রোচ ঘূর্ণন মুয়ে থাই খেলোয়াড়ের মতো বড় নয়, তাই সম্ভবত তার সেই শক্তি ছিল না। মুয়ে থাই যোদ্ধারা এত বড়, তবে লেগ এক্সিটের ফ্রিকোয়েন্সি বেশি থাকবে, কারণ তার পা নাড়ার পর এটি পুনর্ব্যবহার করা খুব দ্রুত। আপনি দেখেন, দ্বিতীয় রাউন্ডটি মাত্র অর্ধেক পথে রয়েছে। স্পষ্টতই অনুভূত হয়েছে। যদিও ইউকি মিওয়া খাটো, কিন্তু দৃশ্যটি দুর্বল নয়, বরং তিনি আক্রমণের উদ্যোগ নেন। ভেন্যুর মাঝখানে আরও সময় দখল করছে। লি টিংডংকে বাধ্য করে দড়ির কোণে নিয়ে যান। ডান দিকে সামনের হাত থেকে এই হস্তক্ষেপ হয়েছে, মিথ্যাচার সহ। আসলে তার ব্যাক সুইপ দিয়ে এটি লি টিংডংয়ের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছে। আর এই সময়ে এরপরই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয়ার্ধে তা পরিষ্কার হয়ে যায়। লি টিংডং শারীরিকভাবে কিছুটা অক্ষম বলে মনে হয়েছিল। ডান দিকে যেমনটি আমি আগেই উল্লেখ করেছি, 2টি শর্ত। আমি মনে করি লি টিংডংয়ের জন্য আজকের পরীক্ষাটি বেশ বড় হওয়া উচিত। অনুশীলন শুরু করার মাত্র 2 মাস পর, তাহলে আপনি এমন একটি গুরুত্বপূর্ণ গেম খেলতে পারবেন। বলা উচিত, এটা সত্যি অনেক বড় পরীক্ষা। ডান দিকে এবং আপনি কোচ ডংয়ের দিকে তাকান। আপনি ইউকির 3টি রাউন্ডের দিকে তাকান। এই সংযোগটি খুব দ্রুত। আপনি দেখতে পাচ্ছেন যে তার হাত সোজা আছে, যে কোনো সময় ঘুষি মারার জন্য প্রস্তুত। তবে প্রস্তুতির সময় সামনের এবং পিছনের পায়ের এই নিচু ঝাঁকুনি এ ধরনের প্রতিপক্ষকে হয়রানি করবে। শিক্ষক ঝাও কি বোঝাতে চেয়েছিলেন? সে নিচু করে ঝাড়ু দেয়। এই আন্দোলন তুলনামূলকভাবে ছোট। ডান দিকে এর কারণেই আমরা শুধু এটা নিয়ে কথা বলেছি। তার মৌলিক আন্দোলনের কি হবে? তুলনামূলকভাবে ছোট। তার ক্রোচের দিকে তাকাও। তার ক্রোচ এবং তার শরীর ফ্লিপটি ছোট, তাই আমরা তাকিয়ে আছি। এই আন্দোলন তুলনামূলকভাবে ছোট, আর এই সময়ে তোমার শরীর থাকতে দাও, বিশেষ করে শরীরের উপরের অংশ প্রতিপক্ষের থেকে দূরত্ব এখন পর্যন্ত নয়। সুতরাং পাঞ্চগুলি সংযুক্ত করা আরও সুবিধাজনক। ডান দিকে ঠিক আছে। এই দ্বিতীয় রাউন্ডটি দেখুন। এটি এখনও ইউকি মিওয়া। লি টিংডংয়ের উপর লড়াই করার জন্য কিছুটা চাপ ছিল। ক্রমাগত আপনার লো লেগ সুইপ ব্যবহার করুন। এটি লি টিংডংয়ের উপর প্রচুর চাপ সৃষ্টি করেছিল এবং তিনি পা থেকে বেরিয়ে গেছেন। আপনি আপনার সামনের হাতের মুষ্টি ব্যবহার করতে পারেন। আপনার দূরত্ব নিয়ন্ত্রণ করুন। আজ রাতে এই 65 কেজি প্রতিযোগিতা, এটা আমাদের এনে কিংবদন্তি। 65 কেজি চ্যাম্পিয়ন গোল্ড বেল্টের একটি লড়াই। 32 জনের টুর্নামেন্টে 4 জনের ম্যাচ, অর্থাৎ 16টি ফাইনালের মধ্যে একটি। এটি 16 এর একটি বাছাই পর্বের রাউন্ড হওয়া উচিত। রাউন্ড অফ 16 বাছাই পর্ব, এটা আরও সঠিক। আমরা কোচ ডংয়ের কথা শুনি। ঠিক আছে, তৃতীয় রাউন্ডে যাওয়ার সময় এসেছে। এই তৃতীয় রাউন্ড, আমি কেবল দ্বিতীয় রাউন্ডের স্লো মোশন দেখেছি। উভয় পক্ষের মাথা একসাথে ধাক্কা খায়। এটা বিপজ্জনক। সম্ভবত এটি এই মাথার প্রভাবের মধ্যে দিয়ে হয়েছে, ফলে একপাশের ভ্রুর হাড় ভেঙে যায়। আমরা এখন দেখছি, কিন্তু এতে কোনো ক্ষতি নেই বলে মনে হয়। এবং আপনি কোচ ডংয়ের দিকে তাকান। লি টিংডং 8 সেন্টিমিটার লম্বা। এইভাবে তার সোজা সামনের হাত এবং সোজা পায়ের কৌশল। আরও নিয়ন্ত্রণ দূরত্ব থাকা উচিত। অন্য ব্যক্তিকে ভিতরে ঢুকতে দেবেন না। প্রতিপক্ষ কিভাবে তার পায়ের প্রতিরক্ষা রেখা পেরিয়ে যেতে পারে? আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি হল লি টিংডংয়ের খেলার অনুভূতি। কারণ 1 বছরেরও বেশি সময় ধরে কোনো প্রতিযোগিতা নেই।
আমি দেখলাম যে জাপানি খেলোয়াড়ের ভ্রুর হাড়টি সত্যিই আমার দ্বারা অনুমান করা হয়েছিল। এটি শেষ রাউন্ডে দুজনের মধ্যে মাথার সংঘর্ষ হতে পারে। এই কোর্টটি সাময়িকভাবে খেলার গতিপথকে প্রভাবিত করেছিল। আমাদের মধ্যে ডাক্তার এটি মোকাবেলা করার জন্য কিছুক্ষণের জন্য আসতে পারেন। এই জাপানি খেলোয়াড়ের এই ক্ষত, যদি এটি খেলার উপর প্রভাব না ফেলে আমরা প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি। তবে যদি রক্তপাত বন্ধ না হয় এবং বন্ধ করা যায় না, এই জাপানি খেলোয়াড়কে বিচার করার প্রয়োজন হতে পারে। ম্যাচটি শেষ হয়েছে টিকেও। এটা একটা খেলাধুলার খেলা, এটি এখনও স্বাস্থ্যের ভিত্তিতে পরিচালিত হয়। ডান দিকে এই গর্তটি বেশ গভীর, ইঙ্গিত দেয় যে গেমটি চালিয়ে যেতে পারে। এই সময়ে লি টিংডং উৎসাহিত হতে চান অথবা নিয়ন্ত্রণ করতে স্ট্রেইট লেগ পদ্ধতি ব্যবহার করুন। কার্যকর দূরত্বে অতিরিক্ত ব্যাকহ্যান্ড এবং পেছনের পা। তুমি দেখছ এই লাল খেলোয়াড়দের কি হবে? এটা লি টিংডং। লি টিংডং লম্বা, তুলনামূলকভাবে বলতে গেলে। ইউকি মিওয়া প্রকৃতপক্ষে রক্তমাখা পোশাক দেখে মনে হচ্ছে আপনি যত বেশি রক্ত দেখবেন তত বেশি উত্তেজিত হয়ে উঠবেন। আপনি ক্রমাগত নিম্ন সুইপ দেখতে পাচ্ছেন। আমরা লি টিংডংয়ের ডান উরুর ভিতরের অংশ দেখতে পাই। ইতিমধ্যে খুব বেগুনি রঙের একটি বিশাল অঞ্চল জাপানি খেলোয়াড়দের দ্বারা লাথি মেরেছেন। ঠিক আছে, এই তৃতীয় রাউন্ডের বয়স ছিল মাত্র 1 মিনিট। ইউকি মিওয়ার মুখের অর্ধেক অংশ ছিল এবং ইতিমধ্যে দুর্দশাগ্রস্ত ছিল। তবে নিম্ন পায়ের সোয়াইপটি সত্যই স্পষ্টভাবে অনুভূত হয়েছিল। লি টিংডংকে এই ভারসাম্যে থাকতে দিন। ইতোমধ্যে এর কিছুটা প্রভাব রয়েছে। হ্যাঁ, এবং গতি অনেক ধীর গতিতে চলবে। ঠিক আছে, আমরা এইমাত্র দেখেছি এই লি টিংডংয়ের মাঠের বাইরের গাইডেন্স। তিনি হলেন বিখ্যাত খেলোয়াড় ঝেং ঝাওবু। ঝেং ঝাওবু এখন চীনা 70 কেজি শ্রেণীতে রয়েছেন। 75 কেজি শ্রেণীতে স্টার অফ হোপ। অনেক কঠিন লড়াই খেলেছেন। ঠিক আছে, দুজনে আবার একসাথে। এই সময়ে এটি স্পষ্টতই মুষ্টিবদ্ধ লড়াইয়ের প্রক্রিয়ায় ছিল। স্পষ্টতই এই লি টিংডং ক্লান্ত দেখাচ্ছে। কিছু নেওয়ার উদ্যোগ নিন। এই জাপানি খেলোয়াড়ের কাছাকাছি যাওয়ার উপায় সাময়িক চাপ উপশম করতে। কোচ ডংয়ের দিকে তাকান। খেলার স্টাইলে একটা আছে। উদাহরণস্বরূপ লি টিংডং তার প্রতিপক্ষকে আঘাত করেছিলেন। প্রতিপক্ষের 2 মুষ্টি। এভাবে নিজেকে রক্ষা করুন। এই ঘুষিটি ঘুষি মারতে পারবে না। এবং কিছু বক্সার কেন পারবে? অন্য পক্ষের মতো একই থাকুন। যখন প্রতিরক্ষামূলক পদক্ষেপ থাকে আপনি একটি ঘুষি দিয়ে আপনার বাহুর মধ্য দিয়ে যেতে পারেন। এটা তাদের সাথে আছে। প্রশিক্ষণ প্রক্রিয়া চলাকালীন উদাহরণস্বরূপ একটি ঘুষি বা সোজা ঘুষি দিয়ে আমাদের ঘুষির কোণ। চূড়ান্ত বিশ্লেষণে এটি এখনও একটি মৌলিক ক্রিয়া যা শক্তি প্রয়োগের সঠিক উপায় নয়। দেখা যায় লি টিংডংয়ের শারীরিক রিজার্ভ। যেহেতু তিনি মাত্র 2 মাসের জন্য অনুশীলন শুরু করেছিলেন, এটা সত্য যে এটি এই ক্ষেত্রে কিছুটা দুর্বল। বিপরীতে আমরা জাপানি খেলোয়াড়দের দিকে তাকাই যারা সত্যিই সাহসী এবং সাহসী হয়ে উঠছে। জাপানি খেলোয়াড়কে এখন খেলা কঠিন দেখাচ্ছে। আপনি দেখেন মাথায় ঘুষি, পেটে এবং পায়ে ঘুষি রয়েছে। এই নিম্ন অপরাধের জন্য মাঝখানে আক্রমণ, হাইসেকশন আক্রমণ। এটি একটি ত্রিমাত্রিক খেলার শৈলী। হ্যাঁ, এবং আপনি লি টিংডংয়ের দিকে তাকান। এখন আক্রমণ করার উপায় এটা মূলত খুব সহজ। এটি মোকাবেলা করতে ক্লান্ত হয়ে পড়ার একটি অবস্থা। অবশেষে 3 ম্যাচ শেষ হয়েছে, কিন্তু আমার মনে হয় লি টিংডং সামগ্রিকভাবে নিছক প্রশিক্ষণ হিসেবে 2 মাসে একজন খেলোয়াড় 2 মাসের জন্য প্রশিক্ষণ পুনরায় শুরু করুন। এভাবে খেলা যেতে পারে। এটা ইতিমধ্যে খুব ভালো। ডান দিকে ঠিক আছে, এটা উভয় পক্ষের জন্য। এই ধীরগতির রিপ্লে ঠিক আছে, ঘটনাস্থলে এবং টিভির সামনে সমস্ত দর্শক। এখন আমাদের রেফারিরা অবশেষে তাদের রায় ঠিক করেছে। এটা আমার হাতে তুলে দেওয়া হয়েছে। বিচারক নং 1 27-30, বিচারক নং 2 28-29, বিচারক নং 3 28-29। বিজলি হলেন ব্লু কর্নার।